নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বৈদ্যুতির মাধ্যমে আজকে তোমাদের মাটির ভেপু অংশটি একটি সামগ্রিক পর্যালোচনা শুরু হচ্ছে। এর আগে আমরা মাটির ভেপু থেকে আমের খুশি এই পর্বটিও শেষ করে এসেছি। তো সেক্ষেত্রে তার পরবর্তী অংশে আমাদের রয়েছে গ্রীষ্ম দুপুর। তো প্রত্যেকটি পর্বে যে বিশেষত্ব সেটা হচ্ছে কি, যে প্রতি ক্ষেত্রে আমাটির ভেপুতে আমরা প্রথম দিককার এই পর্বগুলোর মধ্যে প্রকৃতিকে একটা সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে দুই ভাই বোনের সেই স্মৃতি, দুই ভাই বোনের সেই স্বপ্ন, দুই ভাই বোনের যে কর্মকাণ্ড, তার মধ্য দিয়ে সুন্দর একটা আবেগঘন মুহূর্তের পরিচয় পাই। তো স্বাভাবিকভাবে এই গ্রীষ্ম দুপুর মানে হচ্ছে কি, গরমকালের এক দুপুরবেলার কথা এখানে রয়েছে। অপুদের বাড়ি থেকে কিছু দূরে খুব বড় অশ্বত্থ গাছ ছিল। তো সাধারণত হচ্ছে কি, যে এই গ্রীষ্ম দুপুর এই অংশগুলোর মধ্যে স্বাভাবিকভাবে আমাদের অনেক বিষয়, যে অপুর ছোটবেলা, সেই ছোটবেলার মধ্যে আমরা স্বাভাবিকভাবে আমাদের যে মোটামুটি করে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখানে যে দিকটাকে দেখিয়েছেন সেটা হচ্ছে কি, যে আগেকার ছেলেবেলা, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে যেখানে হচ্ছে কি, যেখানে তোমরা ভীষণভাবে যান্ত্রিক এবং ভীষণভাবেই হচ্ছে কি, যে মোবাইল নির্ভর তোমাদের জীবনযাত্রা। তো সেই অবস্থায় দাঁড়িয়ে শৈশব যে কতটা সুন্দর বা শৈশব যে কতটা আবেগমণ্ডিত, সেই আবেগময় শৈশবের চিত্রটাই আমরা এই গ্রীষ্ম দুপুর পর্বের মধ্যে পাই। তো স্বাভাবিকভাবেই গ্রীষ্ম দুপুর পর্বের মধ্যে এরকম অনেক বিষয় রয়েছে, যে বিষয়গুলো হচ্ছে কি, যে স্বাভাবিকভাবে এখানে অনেক প্রয়োজনীয়। যেমন মনে করো যে অপুর সেই প্রিয় হচ্ছে কি চিংড়ি মাছ ভাজা, ঠিক আছে, অর্থাৎ অপুর মা তাকে বলছে। তারপরে হচ্ছে কি, মনে করো মায়ের কাছ থেকে সেই গ্রীষ্মকালের দুপুরবেলায় তার হচ্ছে কি কাশিরাম দাসের মহাভারত শুরু করে শোনা, ঠিক আছে। এই যে বিষয়গুলো, অর্থাৎ আজকের জীবনে দাঁড়িয়ে আমরা বিভিন্ন রকমের হচ্ছে কি সুপার হিরো নিয়ে ব্যস্ত, কিন্তু যে আগেকার শৈশবের মধ্যে যে একটা হচ্ছে কি সুন্দর আবেগ, সুন্দর একটা নিজের অনুভূতির একটা জগৎ ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই সুপার হিরো বা হচ্ছে আমাদের যে কাল্পনিক যে হচ্ছে কি অতিলৌকিক চরিত্রগুলো, এই চরিত্রগুলোর কারণে আমাদের শৈশব ভীষণভাবেই বিপর্যস্ত। আর যার ফলে হচ্ছে কি, যার ফলে আমাদের মনের মধ্যে এখন হিংস্রতা অনেক বেশি পরিমাণেই হচ্ছে কি কাজ করে। আর এই দিক থেকে যদি দেখা যায়, তাহলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আমাটির ভেপুর মধ্যে আমরা অপুকে যেভাবে দেখি, যে হচ্ছে কি মহাভারতের সেই অর্জুন চরিত্র বা হচ্ছে কি কর্ণের কাহিনীগুলো, প্রত্যেকটা চরিত্রের কাহিনী তাকে হচ্ছে ভীষণভাবে নাড়া দেয় এবং সে সবচেয়ে বেশি ভালোবাসে কর্ণের চরিত্রকে। এইভাবে হচ্ছে কি অপু বারবার হচ্ছে মহাভারত শুনতে শুনতে তার হচ্ছে কি কাহিনীগুলো যেন তার মনে গেঁথে গেছে। আর সেই কারণে সে যখন তখন কি করে, যখন তখন এই বিষয়গুলো নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন কাহিনী তৈরি করে এবং হচ্ছে একা একাই বাঁশের বাতা কিংবা হচ্ছে কি কোনো বাখারি বা হচ্ছে কোনো গাছের ডালা হাতে নিয়ে সেই হচ্ছে কি সেই বাড়ির পিছনের বা হচ্ছে কখনো উঠোনে এরকম জায়গায় দাঁড়িয়ে সে হচ্ছে সেই মহাভারতের 18 দিনের যুদ্ধকে সম্পূর্ণভাবে তার কাছে কম মনে হয়। আর সেই যে যুদ্ধের কাহিনীর যে একটা অতৃপ্তি তার মনের মধ্যে ছিল, সেই অতৃপ্তিটাকে সে বারবার হচ্ছে কি পূরণ করার চেষ্টা করে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কি, যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মূলত যে বিষয়টা আমাদের এখানে দেখিয়েছেন, সেটা সম্পূর্ণভাবে হচ্ছে কি একটা শৈশব কত বেশি পরিমাণে মধুর এবং শৈশব কত আবেগপ্রবণ, সেই দিকটাকেই এখানে তিনি দেখিয়েছেন।
আহারাদির পর দুপুরবেলায় তাহার মা কখনো কখনো জানালার ধারে আঁচল পাতিয়া ছেঁড়া কাশিদাসী মহাভারত খানা সুর করিয়া পড়িত। বাড়ির ধারে নারিকেল গাছটাতে শঙ্খচিল রাখিত। অপু নিকটে বসিয়া হাতের লেখা ক খ লিখিতে লিখিতে এক মনে মায়ের মুখে মহাভারত, বিশেষত কুরুক্ষেত্র যুদ্ধের কথা শুনিতে শুনিতে তন্ময় হইয়া যায়। বেলা পড়িলে মা গৃহকার্যে উঠিয়া গেলে সে বাহিরে আসিয়া রোয়াকে দাঁড়াইয়া দূরের সেই অশ্বত্থ গাছটার দিকে একের দিন চাহিয়া দেখে। কর্ণ যেন ওই অশ্বত্থ গাছটার ওপারে আকাশের তলে অনেক দূরে কোথায় এখনো মাটি হইতে রথের চাকা দুই হাতে প্রাণপণে টানিয়া তুলিতেছে, রোজি তোলে রোজি তোলে। তো সেরকম একটা গ্রীষ্মকালীন দুপুরবেলায় তার মায়ের কাছ থেকে যে মহাভারত পড়া সে শোনে, সেটাই হচ্ছে কি তার মনে একটা কল্পনার জগৎ তৈরি করে। আর সেই কল্পনার জগতের একমাত্র নায়ক হচ্ছে অপু নিজে। আর কর্ণের চরিত্রটা তার এত বেশি ভালো লাগে যে কর্ণকে সে মন থেকে ভীষণভাবে হচ্ছে কি কর্ণের চরিত্রের সঙ্গে সে একাত্ম হয়ে যায়। এক একদিন মহাভারতের যুদ্ধের কাহিনী শুনিতে শুনিতে তাহার মনে হয় যুদ্ধ জিনিসটা মহাভারতে বড় কম লেখা আছে, ইহার অভাব পূর্ণ করিবার জন্যে এবং আশ মিটাইয়া যুদ্ধ জিনিসটা উপভোগ করিবার জন্যে সে এক উপায় বাহির করিয়াছে। একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালাকে অস্ত্ররূপে হাতে লইয়া সে বাড়ির পিছনে বাঁশবাগানের পথে অথবা বাহিরের উঠানে ঘুরিয়া বেড়ায় এবং আপন মনে বলে। তারপর দ্রোণ তো একেবারে 10 বাণ ছুড়লেন, অর্জুন করলেন কি একেবারে 200টা বাণ দিলেন মেরে। তারপর সে কি যুদ্ধ, বাণের যুদ্ধে চারদিক অন্ধকার হয়ে গেল। তারপর অর্জুন করলেন কি ঢাল আর তরোয়াল নিয়ে রথ থেকে লাফিয়ে পড়লেন, পড়ে ওই যুদ্ধ। দুর্যোধন এলেন, ভীম এলেন, বাণে আকাশ অন্ধকার করে ফেলেছে, আর কিছু দেখা যায় না। গ্রীষ্মকালের দিন, বৈশাখের মাঝামাঝি, নীলমণি রায়ের ফিটার দিকে জঙ্গলের ধারে সেদিন দুপুরের কিছু পূর্বে দ্রোণ বিপদে পড়িয়াছে। কপিধ্বজ রথ একেবারে তাহার ঘাড়ের উপরে, গান্ডীব ধনু হইতে ব্রহ্মাস্ত্র মুক্ত হইবার বিলম্ব, চক্ষের পলক মাত্র পুরুষ সৈন্য দলে হাহাকার উঠিয়াছে। এমন সময় শেওড়া বনের অধিক হইতে হঠাৎকে কৌতুকের কণ্ঠে জিজ্ঞাসা করিল, ও কিরে অপু? অপু চমকিয়া উঠিয়া চাহিয়া দেখিল তাহার দিদি জঙ্গলের মধ্যে দাঁড়াইয়া তাহার দিকে চাহিয়া খিলখিল করিয়া হাসিতেছে। তো স্বাভাবিকভাবেই হচ্ছে কি যে দুর্গা তার দিকে তাকিয়ে সেভাবে হাসছে। এরকম কাহিনীগুলো স্বাভাবিকভাবে পথের পাঁচালী উপন্যাসে আমাদের হচ্ছে কি যে আমাটির ভেবু যে অংশটা, এই অংশের মধ্যে এগুলো ভীষণভাবে আবেগপ্রবণ চরিত্র, আবেগপ্রবণ কাহিনী। এরপরে কি হয়েছিল যে আমি এই কাহিনীর অনেকটা অংশই তোমাদের পড়িয়েছি। তো যাই হোক, যে আমি প্রথমেই বলে নিয়েছি যে একটা সামগ্রিক আলোচনা এখানে করবো। তো তারপরে এখানে কাহিনীর মধ্যে দেখো যে সাধারণত অপু দুর্গা তাদের হচ্ছে কি যে অসচ্ছল সংসার, সেই সংসারের মধ্যে থেকে তারা তাদের যা অনেক কিছু ইচ্ছে করলেও স্বাভাবিকভাবে হচ্ছে কি যে সেই ভুবন মুখুজ্জের বাড়ির ছেলেমেয়েরা যেভাবে তারা জীবনযাপন করে, তারাও চায় সেভাবে একটু চলতে, কিন্তু সেটা তাদের হয় না। তবুও হচ্ছে কি তাদের মনে কিন্তু বিশেষ কোনো আক্ষেপ নেই, বা তারা হচ্ছে কি যে ওদের আছে আমাদের নেই, এই কারণে ওদের কিন্তু কোনো দুঃখ নেই। তারা হচ্ছে কি তারা স্বাভাবিকভাবে তাদের যতটুকু আছে সেটা নিয়েই তারা হচ্ছে কি খুশি থাকতে চায়। অর্থাৎ অপু দুর্গার শৈশবের মধ্যে কোথায় যেন লুকিয়ে আছে সেই প্রায় ধরো 60-এর দশক থেকে, মানে হচ্ছে কি 1960 থেকে শুরু করে 90-এর দশক, এই যে সময়টা মানে হচ্ছে 1990 সাল বা 90-এর পরবর্তী 90-95 এই যে সময়গুলো, এই সময়গুলোতে যারা জন্মেছে তাদের মধ্যে হচ্ছে কি আজকে তোমাদের জীবনের মতো তাদের জীবনে এত জিনিসপত্রের প্রাচুর্যতা ছিল না। তারা হচ্ছে কি তাদের যা কিছু প্রয়োজন, যা ইচ্ছে করলেই হচ্ছে কি বাবা মাকে বললেই সব কিছু এনে দিতে পারতেন না। ঠিক আছে, যে কি অর্থাৎ যে তাদের মধ্যে একটা অভাববোধ ছিল, আর সেই অভাববোধটাই হচ্ছে কি
মানুষকে জীবনে সবচেয়ে বেশি উন্নত করে। অর্থাৎ যাদের জীবনে হচ্ছে কি প্রয়োজনের অতিরিক্ত জিনিস চলে আসে, তারা আসলে কি তারা কখনোই হচ্ছে জীবনের মাধুর্য বুঝতে পারে না। তো সেই হিসেবে যদি দেখি তাহলে অবশ্যই বলতে হয় যে পথের পাঁচালী সত্যিই যেন হচ্ছে কি কৈশোর অবস্থাকে, শিশু থেকে কৈশোর অবস্থাকে উত্তরণ ঘটানোর জন্য বা শিশু ও কৈশোর অবস্থার মানস গঠনের জন্য এক অত্যন্ত প্রয়োজনীয় একটি উপন্যাস। তো চিনিবাস ভুবন মুখুজ্জের বাড়ি গিয়া মাথায় রেকাবি নামাইতেই বাড়ির ছেলেমেয়েরা কলরব করিতে করিতে তাহাকে ঘিরিয়া দাঁড়াইল। ভুবন মুখুজ্জে অবস্থাপন্ন লোক, বাড়িতে 5-6টা গোলা আছে। গোলা মানে ধানের গোলা, যেখানে প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের হচ্ছে কি বিভিন্ন রকমের ধান বা বিভিন্ন ফসল হচ্ছে মজুত করে রাখা হয়। ভুবন মুখুজ্জের স্ত্রী বহুদিন মারা গিয়াছেন। বর্তমানে তাহার শেষবায়ের বিধবা স্ত্রী সংসারের কর্তৃক, বয়স 40-এর উপর হইবে, অত্যন্ত কড়া মেজাজের মানুষ বলিয়া তাহার খ্যাতি আছে। সেজবউ একখানা মাজা পিতলের সরাই করিয়া চিনিবাসের নিকট হইতে মুরগি, সন্দেশ, বাতাসা, দশহরা পূজার জন্য লইলেন। ভুবন মুখুজ্জের ছেলে মেয়ে ও তাহার নিজের ছেলে সুনীল সেখানে দাঁড়াইয়াছিল, তাহাদের জন্য খাবার কিনলেন। পরে অপুকে সঙ্গে লইয়া দুর্গা চিনিবাসের পিছন পিছন ঢুকিয়া উঠানে আসিয়া দাঁড়াইয়া আছে দেখিয়া সেজবউ নিজের ছেলে সুনীলের কাঁধে হাত দিয়া একটু ঠেলা দিয়া বলিলেন, নাও না রোয়াকে, উঠে গিয়ে খাও না, এখানে ঠাকুরের জিনিস মুখ থেকে ফেলে এটো করে বসবে। চিনিবাস রেকাবি মাথায় তুলিয়া পুনরায় ও বাড়ি চলিল। দুর্গা বলিল, আয় অপু, চল দেখি গে টুনুদের বাড়ি। ইহারা সদর দরজা পার হইতে সেজবউ মুখ ঘুরাইয়া বলিয়া উঠিলেন, দেখতে পারিনি বাপু, ছুরিটার যে কি হ্যাংলা স্বভাব, নিজের বাড়ি আছে, গিয়ে বসে কিনে খেয়ে জানা, তা না লোকের দৌড়ে দৌড়ে যেমনই মা তেমনই ছা। অর্থাৎ কি সাধারণত এই ধরনের কথাগুলোর মধ্যে দুর্গা অপু তাদের প্রতি সেই যে প্রতিবেশী, সেই প্রতিবেশীদের একটা ভীষণ রকমের নেক নজর বা ভীষণ রকমের তাচ্ছিল্যজনক মনোভাবের প্রমাণ আমরা পাই। স্বাভাবিকভাবে হচ্ছে কি তাদের যে অবস্থা, সেই অবস্থায় সেই চিনিবাসের কাছ থেকে দুটো হচ্ছে কি মিষ্টি তাদের হাতে কিনে দিলে তাদের হচ্ছে কি তারা দরিদ্র হয়ে যেত না। কিন্তু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কতটা সমাজ সচেতন মানুষ তা হচ্ছে কি এখান থেকে প্রমাণ হয়। অর্থাৎ কি সাধারণত প্রতিবেশীদের কিছু কিছু মানুষ থাকে যারা হচ্ছে কি যারা ভীষণ রকমভাবে তির্যক দৃষ্টিতে তার পাশের বাড়ির ছেলে বা পাশের বাড়ির মেয়েটিকে দেখে। অর্থাৎ কি যে এই যে একটা চিরাচরিত গ্রাম বাংলায় মানুষের জীবনের প্রতি মানুষের যে কি তাচ্ছিল্যতা, তার হচ্ছে কি তার প্রমাণ কিন্তু আমরা এই পর্বে পেয়ে গেলাম। তাহলে যে এক্ষেত্রে আমরা হচ্ছে কি কি পাচ্ছি, যে এই পর্বের মধ্যে তোমাদের অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে মায়ের কাছ থেকে কাশিরাম দাসের মহাভারত শোনাম, এটা একটা অংশ। তারপর কি চিনিবাস ময়দার প্রসঙ্গ। চিনিবাস ময়দা মানে হচ্ছে যারা মিষ্টি তৈরি করে। তো এইভাবেই হচ্ছে কি যে এই পর্বের মধ্যে এরকম হচ্ছে অংশটি আমাদের এই অংশগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে। তারপরে দুর্গা দেবী, এই দুর্গা দিদি পর্বেও আমরা হচ্ছে কি অত্যন্ত গুরুত্ব সহকারে কতগুলো বিষয় এখানে দেখব, যেখানে হচ্ছে কি যে দুর্গা দিদি, এই দুর্গা দিদি অধ্যায়ের মধ্যে আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে এই দুর্গা দেবী, অর্থাৎ এখানে দুর্গাকে চূড়ান্তভাবে অপমান করা হয়েছে। যে কি
যে কি কারণে সে কি করেছিল, যে দুর্গার, দেখো দুর্গা হচ্ছে সেচ ঠাকুরনদের বাড়ি থেকে, মানে সেই টুনুর পুতুলের বাক্স থেকে সে হচ্ছে পুতির মালা, খেলার সময় পুতির মালা নিয়ে চলে এসেছিল। আর সেই কারণেই দুর্গাকে হচ্ছে কি, যেহেতু এমনিতেও আমরা দেখেছি যে দুর্গার প্রতি, তাদের উপদুর্গার প্রতি তাদের হচ্ছে কি, তাদের ভীষণ রকমের তাচ্ছিল্যের মনোভাব, তাদের সামগ্রিক সংসারটির প্রতি হচ্ছে তাচ্ছিল্যের মনোভাব। আর সেই অবস্থায় দাঁড়িয়ে তারা কি করছে, সেই অবস্থায় দাঁড়িয়ে এখানে বোঝানো হচ্ছে যে সর্বজয়ার কথা শেষ হইবার পূর্বে এক ব্যাপার ঘটিল। আগে ভুবন মুখুজ্জের বাড়ির সেচ ঠাকুরন পিছনে তাহার মেয়ে টুনু ও দেওরের ছেলে সতু, তাহাদের পেছনে আরো 4-5টি ছেলে মেয়ের সম্মুখে দরজা দিয়া বাড়ি ঢুকিল। সেচ ঠাকুরন কোনো দিকে না চাহিয়া বা বাড়ির কাহারও সহিত কোনো আলাপ না করিয়া সোজা হনহন করিয়া ভিতরের দিকে রোয়াকে উঠিলেন। নিজের দেওরপোর দিকে ফিরিয়া বলিলেন, কই নিয়ে আয়, বের কর পুতুলের বাক্স দেখি। এবাড়ির কেহ কোনো কথা বলিবার পূর্বে টুনু ও সতু দুজনে মিলিয়া দুর্গার টিনের পুতুলের বাক্সটা ঘর হইতে বাহির করিয়া আনিয়া রোয়াকে নামাইল এবং টুনু বাক্স খুলিয়া খানিকটা খুঁজিবার পর একছড়া পুতির মালা বাহির করিয়া বলিল, এই দেখো মা, আমার সেই মালাটা সেদিন যে সেই খেলতে গিয়েছিল সেদিন চুরি করে এনেছে। সতু বাক্সের এক কোণ সন্ধান করিয়া গোটা কতক আমের গুটি বাহির করিয়া বলিল, এই দেখো জেঠিমা, আমাদের সোনামুখী গাছের আম পেরে এনেছে। ব্যাপারটা এত হঠাৎ হইয়া গেল যে ইহাদের গতিবিধি ও বাড়ির সকলের কাছে এত রহস্যময় মনে হইল যে এতক্ষণ কাহারও মুখ দিয়া কোনো কথা বাহির হয় নাই। এতক্ষণ পরে সর্বজয়া কথা খুঁজিয়া পাইয়া বলিল, কি খুড়িমা, কি হয়েছে? পরে সে রান্নাঘরের দাওয়া হইতে ব্যগ্রভাবে উঠিয়া আসিল। এই দেখো না কি হয়েছে, কীর্তিখানা দেখো না একবার, তোমার মেয়ে সেদিন খেলতে গিয়ে টুনুর পুতুলের বাক্স থেকে এই পুতির মালা চুরি করে নিয়ে এসেছে। মেয়ে কদিন থেকে খুঁজে হয়রান, তারপর সতু গিয়ে বললে যে তোর পুতির মালা দুর্গাদের বাক্সের মধ্যে রেখে এলাম, দেখো একবার কাণ্ড। তোমারও মেয়ে কম নাকি? চোরের বৃহত্ত চোর। কাকে বলেছে? দুর্গা। অর্থাৎ পুতির মালা চুরি করার অপরাধে দুর্গাকে তারা ভীষণভাবেই হচ্ছে অপমান করেছে। বাগানের আমগুলো ফুটি করতে দেরি হয় না, চুরি করে নিয়ে এসে বাক্সে লুকিয়ে রেখেছে। যুগপৎ 2 চুরির অভিযোগের অতর্কিকতায় আড়ষ্ট হইয়া দুর্গা প্রাচীরের গায়ে ঠেস দিয়া দাঁড়াইয়া ঘামিতেছিল। সর্বজয়া জিজ্ঞাসা করিল, এনেছিস এই মালা ওদের বাড়ি থেকে? দুর্গা কোনো উত্তর দিতে না দিতে সেজবু বলিলেন, না আনলে কি আর মিথ্যে করে বলছি নাকি? বলি, এই আম কটা দেখো না, সোনামুখীর আম চেনো নাকি? এও কি মিথ্যে কথা? সর্বজয়া অপ্রতিভ হইয়া বলিল, না সেজে করি, আপনার মিথ্যে কথা তা তো বলিনি, আমি ওকে জিজ্ঞেস করেছি। সেচ ঠাকুরন হাত নাড়িয়া ঝাঁজের সহিত বলিলেন, জিজ্ঞেস করো আর যা করো বাপু, ও মেয়ে সোজা মেয়ে হবে না, আমি বলে দিচ্ছি। এই বয়সে যখন চুরিবিদ্যে ধরেছে তখন এরপর যা হবে সে টেরি পাবে। চলে সতুন নে আমের গুটিগুলো বেঁধে নে। দলবল সহ সেচ ঠাকুরন দরজার বাহির হইয়া গেলেন। অপমানের দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। তো এইভাবেই হচ্ছে কি তারা দুর্গাকে অপমান করে গেছে। আপন মনে অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল। সে ফিরিয়া দুর্গার রুক্ষ চুলের গোছা টানিয়া ধরিয়া দুধভাত মাখা হাতে দুর্দার করিয়া তাহার পিঠে কিলের উপর কিল ও চরের উপর চর মারিতে বলিতে লাগিল, আপদ বালাই একটা কোত্থেকে এসে জুটেছে, মরলেও আপদ চুকে যায়, মরেও না যে বাঁচি হার জোর। বেরো বাড়ি থেকে, দূর হয়ে যা, এক্ষুনি বেরো। দুর্গা মার খাইতে খাইতে ভয়ে খিড়কি দৌড় দিয়া ছুটিয়া বাহির হইয়া গেল। তাহার ছেঁড়া চুলের গোছার দু এক গাছা সর্বজয়ার হাতে থাকিয়া। এইভাবেই হচ্ছে কি, এইভাবেই তারা কি করেছে, এইভাবেই বারংবার সেই দুর্গা
সেখানে অপমানিত হয়েছে। এরপর কি, এরপর মায়ের কাছে সে মারও খেয়েছে। অপু খাইতে খাইতে অবাক হইয়া সমস্ত ব্যাপার দেখিতেছিল। দিদির পুঁতির মালা চুরি করিয়া আনিয়াছিল কিনা তাহা সে জানে না। পুঁতির মালাটা যে ইহার আগে কোনোদিন দেখে নাই, কিন্তু আমের গুটি যে চুরির জিনিস নয় তাহা সে নিজে জানে। কাল বৈকালে দিদি তাহাকে সঙ্গে করিয়া কুমুদের বাগানে আম কুড়াইতে গিয়াছিল। সেই সোনামুখী তলায় যে আম কটা পড়িয়াছিল দিদি কুড়াইয়া লইল। সে জানে কাল হইতে অনেকবার দিদি বলিতেছিল, ও অপু এবার সেই আমের গুটিগুলো জ্বালাবে, কেমন তো। কিন্তু অসুবিধাজনকভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব কার্যে মা বাড়ি উপস্থিত থাকার কারণ কিন্তু মা অসুবিধাজনকভাবে বাড়ি উপস্থিত থাকার দরুন উক্ত প্রস্তাব আর কার্যে পরিণত করা সম্ভব হয় না। তার মানে মা থাকার কারণে হচ্ছে কি সেই আমের গুটি আর জ্বালানো হয়। তার মানে কি, যে এখানে আমাদেরকে যে বিষয়টাতে অত্যন্ত গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে কি পুঁতির মালা চুরির প্রসঙ্গ। তো স্বাভাবিকভাবে পুঁতির মালা চুরির প্রসঙ্গটা আমাদের এখান থেকে জানতে হবে। পুঁতির মালা চুরির প্রসঙ্গ এই পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এইভাবেই সাধারণত হচ্ছে কি যে পথের পাঁচালী বা আমাদের জৈব অংশের মধ্যে আমরা হচ্ছে কি এরকমভাবে কিছু বিষয় পাব। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো হচ্ছে কি, এই বিষয়গুলো আমাদেরকে কাহিনীর আকারে এভাবেই পড়তে হবে। একটি কথা তোমাদেরকে বারবার আমি বলে দিচ্ছি যে ভিডিও অবশ্যই দেখবে, এবং হচ্ছে কি যে ভিডিওতে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে এগুলো তোমাদের স্পেলিং মিস্টেক যাতে না হয় সেই সমস্ত কারণে তোমাদের বারবার হচ্ছে কি টেক্সট সামনে রেখে ভিডিওটা অবশ্যই দেখা প্রয়োজন। আর সেই ক্ষেত্রে আমি যে যে অংশগুলো আলোচনা করছি এই জায়গাগুলো তোমাদের খুব ভালো করে পিরিয়ডিক টেস্ট 1-এর জন্য কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে। এই অংশগুলো তোমাদের এমসিকিউর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আশা করব যে তোমরা সকলেই এই ব্যাপারগুলো খুব ভালো করে দেখবে। তো এক্ষেত্রে তোমাদের ঘটনাগুলো বা বিষয়গুলো হচ্ছে কি অনেক সহজ হয়ে যাবে। আর তোমরা নিজেরাও জানো যে হচ্ছে কি টার্ম প্ল্যান অনুযায়ী তোমাদের 5 নম্বর অধ্যায় যে নিগুল পাতায় কলম চা এই পর্বটিও হচ্ছে রয়েছে। তো স্বাভাবিকভাবেই হচ্ছে কি যে আমাটির ব্যাপার যেহেতু হচ্ছে কি আমি জানি অনেকেই হচ্ছে উপন্যাসটি সম্পূর্ণই পড়ে ফেলেছ, আর যারা পড়নি তারা হচ্ছে কি তারা আমি যে যে অংশগুলোকে বারবার করে গুরুত্ব সহকারে বলছি তারা খুব দ্রুত এই বিষয়গুলোকে সম্পূর্ণ করে নাও। নেগুল পাতায় করম চা এগুলো হচ্ছে কি এগুলো ছড়া ধর্মী একটা নাম। তো আমাদের লোকায়ত সাহিত্যের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ছড়া। তো নেগুল পাতায় করম চা, হে বৃষ্টি ধরে যা বা হে বৃষ্টি স্পেনে যা, এগুলো লোকায়ত ছড়া স্থানের সঙ্গে সঙ্গে হচ্ছে এদের পরিবর্তন হয়। তো অপু দুর্গা সেই একদিন আম কুড়োতে বেরিয়ে ঝড়ের মুখে পড়েছিল। তো সেই যে ঝড়ের মুখে পড়ে তারা হচ্ছে কি ঝড়ের কারণে বাড়ি ফিরতে পারছিল না। তো তখন একটা বিশাল বড় গাছের নিচে দাঁড়িয়ে সেই লেবুর পাতায় করম চা হে বৃষ্টি ধরে যা, এই অংশটা হচ্ছে কি এই অংশটাও আমাদের বিষয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা এই বিষয়গুলো আপাতত এই এক্সামের জন্য নেবুর পাতায় করম চা পর্যন্ত অবশ্যই হচ্ছে পড়বে, কারণ ইনসাইড কোশ্চেন কিন্তু রয়েছে। আর সেই ইনসাইড কোশ্চেনের জন্য অবশ্যই ভিডিওগুলোকে দেখতে হবে। এবং সেই সঙ্গে হচ্ছে কি আর আমি যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড করে দিই, তো সেই জন্য হচ্ছে কি যাদের মনে হয়েছে যে কোনো ক্লাস মিস গেছে তারা অবশ্যই হচ্ছে কি অবশ্যই আগের যে ভিডিওগুলো দেওয়া আছে সেগুলো থেকেও হচ্ছে কিন্তু তোমরা সার্চ করে সেগুলো হচ্ছে দেখে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর
বিষয় সংক্রান্ত কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে ফোন করে নেবে। আরেকটি বিষয় বলে দিচ্ছি যে ইনসাইড কোশ্চেন হবে, তো সেই কারণেই এমসিকিউ পিডিএফ এই দুটোই কিন্তু থাকবে। আর এমসিকিউ শুরুতেই যে যত মার্কসে দেওয়া থাকছে তার থেকে ডাবল মার্কস এমসিকিউতে থাকবে। তো সেই জন্য এমসিকিউ ডাবল থাকবে আর কি। অর্থাৎ যদি এমসিকিউ যদি 10টা থাকে 10 মার্কস থাকে তাহলে 20টা এমসিকিউ আসবে, আর যদি 15 মার্কস থাকে তাহলে 30টা এমসিকিউ আসবে। তো সেই জন্য শুরু থেকেই তোমাদেরকে আমি কিন্তু অ্যালার্ট করে রাখছি যে এমসিকিউ খুব ভালো করে সকলেই করবে, আর তা যদি না করো তাহলে কিন্তু এক্সাম কিন্তু খারাপ হওয়ার ভীষণ সম্ভাবনা রয়েছে। আর প্রত্যেকটা ভিডিও শুরু থেকে সকলেই আমি আশা করব দেখেছো, কিন্তু যারা দেখোনি, যারা বিষয় সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে তারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে, সব গ্রুপে দেওয়া রয়েছে। তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত। পরবর্তী ক্লাসে আবার নতুন বিষয় নিয়ে আলোচনা হবে।